মুসলিমরা কি করে এখানে মানত করে যায়, গিয়ে কি করে এখানে হচ্ছে আপনার অনেক মানে ফলমূল ওরা যা দিতেছে সেগুলো দিয়ে যায়। যদি সেই খইটা কানস মাছে খাইতো তাহলে 100% সেটা ছেলেই হতো, আর যদি ব্যাঙ যদি খেত সেটা হয়ে যেত কন্যা সন্তান। এই যে দেখেন, আমি এখান থেকে যে কাহালুর যে এখন যোগীর ভবন নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে এখন যাচ্ছি। তো এখানে যে আগের সময় সত্যযুগে এখানে মনি ঋষি বা যোগীরা এখানে এসে বসবাস করতেন, সেই ভবন এটা। আর এখানের আরও একটা গল্প রয়েছে, কাহিনী রয়েছে, সেটা হচ্ছে যে মনসা মঙ্গল কাব্যে যেটা আমরা পাই, চাঁদ সদাগরের ছেলে, তো সেই লক্ষিন্দর নাকি এই জায়গাতে এসে জীবন ফিরে পেয়েছিল। তো সেই যোগীর ভবনে আমি এখন যাচ্ছি। বেহুলা লক্ষিন্দরকে যখন বাসর রাতে যখন সাপে কামড় দেয়, ঠিক ওই সময়ে ভেলাতে ভাসিয়ে দেওয়া হয়েছিল লক্ষিন্দরকে, এবং সেই ভেলায় বেহুলাও এসেছিল। তো শোনা যায় যে এখানে কালীদহ যে সাগরটা ছিল, সেই কালীদহ সাগর থেকে সেই ভেলা ভাসতে ভাসতে এখানে এসে লাগে, এবং এখান থেকে একটা শিল এবং পাটা ছিল, সেই শিল পাটাতে ওষুধ বেটে খেয়ে এখানে কিন্তু লক্ষিন্দর কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল। আমি এখন সেই জায়গাতেই যাচ্ছি। এই যেটা দেখেন যোগীর ভবন যেটা রয়েছে, সেই যোগীর ভবন এটা। ভিউয়ার্স, আমি এখন রয়েছি কাহালুর যে পাইকার ইউনিয়ন রয়েছে, সেই পাইকার ইউনিয়নের যোগীর ভবন যে স্থান, সেই বিল্ডিংয়ের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। তো মূলত এখানে হাজার হাজার বছর আগে যে মনি ঋষিরা রয়েছেন, যে যোগী যারা ছিল, যারা সাধনা করত, সেই যোগীরা কিন্তু এখানে এসে থাকতেন। তাদের একটা মিলন মেলা হতো এখানে, বিভিন্ন সময় তারা ধ্যানে মগ্ন হতেন। সেই জায়গা থেকে এটার নাম হয়ে গেছে যোগীর ভবন। কিন্তু যোগীরা যেহেতু এসে থাকতেন, এর উপর ভিত্তি করে এই জায়গাটার নাম হয়ে গেছে যোগীর ভবন। আমি এখন সেই যোগীর ভবনের একদম সামনে রয়েছি। দেখেন এখানে লেখা আছে যোগীর ভবন ধাম, শ্রী শ্রী অনাদিলিঙ্গ মহাদেব বিগ্রহ মন্দির এখন এটা হয়েছে। তো মূলত এখানে অলৌকিক কিছু বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোই আপনাদের সামনে আমি তুলে ধরব। এখানে রয়েছে একটা অলৌকিক যে কূপ, কানস কূপ। এই কূপের ছিল অলৌকিক ক্ষমতা। এখানে ছেলে হবে না মেয়ে হবে, সেই কূপে কিন্তু খই ফেলে দিলে বা মুড়ি ফেলে দিলেই কিন্তু বলে দিতে পারতো যে এখানে ছেলে, একটা ব্যক্তির ছেলে বা মেয়ে কোনটা হবে, সেটা কিন্তু আগে এই অলৌকিক ক্ষমতা কিন্তু এই কূপের ছিল। তো চলুন ঘুরে আসি এই জায়গা থেকে এবং আপনাদের সামনে তুলে ধরি এর আসল ইতিহাস। তো আমি যে ভিতরে ঢুকে গেলাম। তো এখানে এক দাদা আছেন। নমস্কার দাদা। দাদা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনি তো এখন এটা দেখাশোনা করতেছেন? হ্যাঁ, আমি মন্দিরের সেবায়েত হিসেবে আছেন। আচ্ছা, এখানে যোগীরা কোথায় বসতো সেটা একটু দেখান দাদা। এই যে আমাদের যে ধর্মটুঙ্গি, এটার নাম ধর্মটুঙ্গি। আচ্ছা, এইখানে এই মাঝখানে যে দেখতেছেন না জায়গার স্পেসটা, হ্যাঁ, এখানে অনর্গল আগুন জ্বলতো। আচ্ছা, এখানে যজ্ঞ বেদি ছিল, এখানে আগুন জ্বলতো। আর এর সাইড দিয়ে কি করতো, যোগীরা বসে থেকে, ওনারা মনি ঋষিরা যোগীরা ওরা কি করতো, ধ্যান করতো। কতদিন আগের ঘটনা এটা? আমরা ইতিহাসে যে এই যোগীর ভবনের যে ইতিহাস বই আছে, সেখান থেকে দেখলাম এটা সেই দেশ বিভাগের আগে, 47-এর পূর্বে তামিলনাড়ু, নেপাল, এগুলো ওইগুলো জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা আসতো, কিন্তু দেশ ভাগের পর আর আসে না। আর এখানকার ইতিহাস যে এই মন্দিরটা নাকি ত্রেতা যুগে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্রে যে সত্য, ত্রেতা, দ্বাপর 4টা যুগ আছে, তো তার ত্রেতা যুগে এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠিত। এই ত্রেতা যুগে এখানে অনেকগুলা শিব লিঙ্গ ছিল ওই পাশে। তো তার মধ্যে একটা শিবলিঙ্গ ছিল অতি জাগ্রত, সেটারই পূজা অর্চনা হয়ে আসতেছিল। আসার পর মাঝখানে আপনার আজ থেকে প্রায়, আমার বাবারা দেখছে যখন ছোট ছিল, তখন আপনার ওই শিবলিঙ্গটা তুলে নিয়ে গেছে কোষ্ঠী পাথরে। অনেক মূল্যবান জিনিস। আমাদের এখানে যে মূর্তিগুলো ছিল সেগুলো কোষ্ঠী পাথরের ছিল, সেগুলোও দুর্বৃত্তরা রাতে রাতে তুলে নিয়ে গেছে। এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। কিন্তু সেই সময় তো আমরা এরকম সচেতন ছিলাম না, প্রশাসনও এরকমই ছিল না। কিন্তু এখন বাংলাদেশ আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এই মন্দিরটা দেখভালের দায়িত্ব নিয়েছে, ওনারা সংস্কার করবে। মানে পূর্বে যেরকম স্মৃতি ছিল এখানে, পূর্বে যেরকম নকশা ছিল, এইরকম নকশা দিয়ে ওনারা আবার এগুলা মেরামত করবে, ওইভাবে করে। সেটা আমাদের ডিসেম্বরে এই যে
এই বছর এটা তো নভেম্বর মাস চলতেছে, ডিসেম্বর টেন্ডার হবে, জানুয়ারি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি শুরুতেই আমাদের এখানে কাজ শুরু হবে। হ্যাঁ, জমিদার উপেন্দ্র নারায়ণ চৌধুরী ওনাদের যে জোট ছিল, আমি একটু হিস্ট্রিটা বলি আপনার মাধ্যমে। তো ওনাদের যে এখানে যে জোটটা ছিল, সেই জোটটা এই মন্দিরের নামে দেবোত্তর করে যায়। আচ্ছা, করে যাওয়ার পর 462 বিঘার মধ্যে কালের বিবর্তনে কিছু ভূমিদস্যুরা এগুলা নিজেদের নামে কাগজপত্র করে নিতে 85 বিঘা সর্বশেষ একটা খতিয়ান নেয়, 85 বিঘা সম্পত্তি একবারে হাইকোর্ট থেকে এবং সর্বশেষ যে আরএস খতিয়ান সেটা আমাদের মন্দিরের নামে দেবোত্তর হয়েছে, যে যোগীর ভবন শ্রী শ্রী অনাদি লিঙ্গ মহাদেব বিগ্রহ, এটা একবার দেবোত্তর হয়ে গেছে। আমি যে বিল্ডিংটার সামনে এখন দাঁড়িয়ে আছি, মূলত এটাই হচ্ছে যোগীর ভবন। যোগীরা এখানে এসে তারা ধ্যান করতেন, তারা পূজা অর্চনা করতেন। এখানকার যিনি পূজারী রয়েছেন তিনি যেটা বললেন যে 1947-এর আগেই ভারত, ইন্ডিয়া, নেপাল এইগুলো জায়গা থেকে বিভিন্ন সাধক, সন্ন্যাসী, যোগী তারা এখানে আসতেন। এসে এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের মাঝখানে তারা একটা অগ্নি যজ্ঞ, যেটা আগুন জ্বালাতো এবং জ্বালানোর পরে 4-5 দিয়ে বসে তারা এখানে ধ্যানে মগ্ন হতেন। এটাই সেই যোগীর ভবন। কিন্তু দেখেন এর ইটগুলো কিন্তু ক্ষয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই বিল্ডিংটা। এটা বলতেছে যে হিন্দু ধর্মে যে 4টা যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, সেই ত্রেতা যুগের এটা। তার মানে এখন যে ঘোর কলি চলতেছে, সেই কলির সত্য যুগের পরের যে মন্দির, এটা সেই সত্য যুগের পরের। এখনও দেখেন অক্ষত অবস্থায় রয়েছে। হয়তো জায়গায় জায়গায় যে ইটগুলো আছে কিছু কিছু ক্ষয়ে গেছে, খসে গেছে, কিন্তু বিল্ডিংটা কিন্তু এখনও সেই একদম যে ধ্বংস হয়ে পড়ে যাওয়া সেইটা কিন্তু নেই। আবার এই মন্দিরের যে আরও কিছু বিষয়গুলো রয়েছে সেইগুলো তুলে ধরবো এই মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যেয়ে। এই মন্দিরের যে ইঁটগুলো রয়েছে, কিছু কিছু ইঁটগুলো রয়েছে একদম খোদাই করা, বিভিন্ন দেবদেবীর মূর্তি সংবলিত ইঁট রয়েছে এখানে। সেই মূর্তিগুলো এখন দেখাবো। এখানকার যিনি পূজারী আছেন সেই দাদাকে সাথে নিয়ে আমি এই মন্দিরের ভিতরে যাব এখন। এই যে দাদাকে নিয়ে আমি এখন এই মন্দিরের ভিতরে ঢুকবো। এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন আমি এখন একদম মন্দিরের ভিতরে চলে আসলাম। এই যে দেখেন ঘরের ভিতরে অন্ধকার, আমরা টর্চ জ্বালিয়ে দিলাম। এই যে যে ইঁটগুলো দেখেন, এই যে একদম খোদাই করা যে ইঁট দেখেন, একদমই বিভিন্ন নকশা করা। এখানে একটা ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি, ফুলের আরো কিছু ইঁট এখানে রয়েছে। যে এখানে অনেকগুলো ইঁট দেখেন, এই যে বিভিন্ন ফুল বিভিন্ন নকশা করা ইঁটগুলো দেখেন। কিছু কিছু ইঁট আছে আবার দেবদেবীরও কিছু ছবি রয়েছে এখানে। এই যে দেখেন এখানে, এই যে দেখেন সুন্দর একটা দেবতার এখানে কিন্তু একটা ছবি রাখা হয়েছে। এই নকশা যিনি করছেন এটাতে একটা হিন্দু যে দেবতা, তার যে দেবতার যে ইঁট, এইগুলো কিন্তু হাজার হাজার বছরের ইঁট, এইগুলো কিন্তু সংরক্ষণে রাখা হয়েছে। তো এইগুলো দেখে আশ্চর্য না হয়ে আপনারা পারবেন না। এই যে ইঁটগুলো কিছুটা এখানে রাখা হয়েছে। এই যে দেখেন একটা শেপ দেখতে পাচ্ছেন আপনারা, চারকোনা। এটাই ছিল অগ্নিকুণ্ড। এখানে যে যোগীরা আসতেন, মণি ঋষিরা আসতেন, এসে এখানে তারা এই যজ্ঞ অনুষ্ঠান করত, অগ্নি তারা জ্বালিয়ে দিতেন। এখানে তারা অগ্নি দেবতার পূজা করতেন, আর পাশাপাশি এই পাশে এখানে তারা চতুর্পাশে বসে ধ্যানে মগ্ন হয়ে যেতেন। এই জন্য এই ভবনটার নাম হয়েছে যোগীর ভবন। আর এই ভবনের নাম থেকে এই এলাকার নামটা হয়েছে যোগীর ভবন এরিয়া। কাহালুর পাইকার ইউনিয়নের যোগীর ভবন যে এরিয়া সেইটা। এই যে দেখেন সুন্দর সুন্দর কিছু প্রদীপ জ্বালানোর মতো কিছু স্থানও এখানে করে রাখা হয়েছে। এই যে দেখেন এইগুলোতে প্রদীপ জ্বালানো হতো, সন্ধ্যাবেলায় পূজা দেওয়া হতো। এই যে দেখেন একদম এখন এই ঘরটা চারপাশ থেকে আলো ওইভাবে ভিতরে আসে না, কিন্তু একদম ভুতুরে ঘরে পরিণত হয়েছে। এই যে দেখেন অবাক করার মতো বিষয় যে হাজার হাজার বছর আগের যে করা যে ভবন, সেইটা কিন্তু এখনও ওই রকম ভাবে রয়েছে, শক্ত সামর্থ্য রয়েছে। এইগুলো ভেঙেও যায় না, দুই একটা ক্ষয়ে ক্ষয়ে যায়, কিন্তু নষ্ট হয় না। ভিউয়ার্স, আমি এখন যোগীর ভবনের যে মূল যে ভিটা, সেই ভিটায় রয়েছে। এখানে 4টা মন্দির রয়েছে। এই যে আমার পেছনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিব মন্দির। দেখেন এখনও এখানে কিন্তু হাজার হাজার বছর আগের যে মন্দিরটা, সেটা কিন্তু এখনও ওইভাবেই রয়ে গেছে। আর এই যে পেছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দির। ওই যে যে মন্দিরটা আপনারা দেখতেছেন, ওটা হচ্ছে সর্বমঙ্গলা, যেটা
সাপের যে দেবী সেই সর্বমঙ্গলার মন্দির কিন্তু এটা। এখানে 4টা মন্দির রয়েছে। দেখেন জায়গা কিন্তু অনেক বড় একটা জায়গা। এটা হচ্ছে কালী মন্দির। এইগুলোতে কিন্তু এক এক সময় এক এক ধরনের পূজা অর্চনা হয়ে থাকে। এই যে এখানে দেখেন, এখানে ষষ্ঠী দেবীর যে আরাধনা সেটা করা হয়। দাদা এখানে মন্দির কয়টা আছে? এখানে মন্দির আছে 5টা। আচ্ছা, এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মন্দির। আচ্ছা, ওটা কালী মন্দির, ওটা দুর্গা মন্দির, ওটা সর্বমঙ্গলা, আর ওই মাঝখানে ধর্মটঙ্গী, আচ্ছা, বা অগ্নিকুণ্ড। এই ভিউয়ার্স, আমি এখন যেখানে যাচ্ছি সেটা এখানে একটা অলৌকিক কূপ রয়েছে। সেই কূপটাকে কানস কূপ বলে। এই কূপ নিয়ে বিভিন্ন জনের মাঝে বিভিন্ন ধরনের যে ধারণা, সেই ধারণাটা রয়েছে। আমি এখন সেই কূপের দিকে নিয়ে যাচ্ছি এবং যে দাদা রয়েছেন এই দাদার কাছ থেকে আমি কূপের যে রহস্য, সেই রহস্যজনক কথাগুলো কিন্তু আমি এখন শুনবো। সামনের দিকে যেতেই যে কূপটা আমরা দেখতে পাচ্ছি এটাই সেই কিন্তু কানস কূপ। আচ্ছা দাদা, এই কূপটা কি আসলে? এটা তো নাম শুনতেছি কানস কূপ। আচ্ছা, এটা কানস কূপে নামকরণের পিছনে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে এই কূপে আমার ছোটবেলায় দেখেছি, তার আগে আমার দাদারাও বলে গেছে, আমরাও দেখছি যে এখানে যাদের সন্তান হয় না, আচ্ছা, তারা এখানে কি করতো, খই দিত। আচ্ছা, দিলে কানস মাছ উঠতো। কানস মাছ উঠে যদি ওই খই খায় তাহলে হচ্ছে আপনার পুত্র সন্তান হতো। আচ্ছা, আর যদি ব্যাং উঠে খায় তাহলে কন্যা সন্তান হতো। আগে তো আলট্রাসোনোগ্রাম এসব ছিল না, তো মানুষ এগুলোতে বিশ্বাস করতো এবং সেটাই হতো। আচ্ছা, সেই থেকে এটার নাম হচ্ছে কানস কূপ। আর এই কূপের একটা সুড়ঙ্গ পথ আছে। আচ্ছা, এই যে ওই এক পাশে একটা বড় পুকুর আছে ওই পর্যন্ত। এই দিক দিয়ে নদী ছিল। আমরা যেটা মানে দেখি এখানে শুনি যে এই দিক দিয়ে নদী ছিল। বেহুলা তার, আপনারা তো জানেন বেহুলার লক্ষিন্দার কাহিনী জানি, কলার ভেলায় করে তার মৃত স্বামীকে নিয়ে দিকতে আসতেছিল। আস্তে ওইখানে তার ভেলা আটকে ওই যে ওই পুকুর ঘাট যেটা আছে, ওখানে ঘাট আছে, এখন জলের নিচে গেছে। আচ্ছা, ওই ঘাটে নেতা ধূপানি কি করতেছিল, কাপড় কাচতেছিল। আচ্ছা, কাপড় কেচে উঠে ওর সন্তানকে এরকম জল ছিটে দিয়ে জীবিত করতেছে। আচ্ছা, মানে জীবিত করা বলতে ওই নেতা ধূপানি ছেলেটা দুষ্ট ছিল, তো ওই মন্ত্র দ্বারা ঘুমিয়ে রেখে কাপড় কেচে আবার যাওয়ার সময় জল ছিটে জীবিত করলো। ওটা দেখে উনি উদ্বুদ্ধ হয়েছে কি ওইরকম একটা মৃত্যু ছেলেকে জীবিত করলো, দেখে আমি যাইব। তখন বলে তো হচ্ছে না, আমার মারা যায়নি আমার সন্তান, ও দুষ্ট, তো ওকে আমি মন্ত্র দ্বারা জল করে বসে ঘুমিয়ে রাখছিলাম। তো তখন উনি বলে যে মা, আমার স্বামীকে এরকম সর্পদেবী মনসা দংশন করে বাসর রাতে করছে, তো আমি কিভাবে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো? তো তখন উনি ওনাকে সাজেস্ট করে যে এখানে দেবাদিদেব মহাদেব আছে, তুমি ওখানে গিয়ে ওনার স্তব করো, করে উনি যদি সন্তুষ্ট হয় তো মহাদেব অবশ্যই একটা উপায় বলে দেবে। তো এখনো আমাদের এই মহাদেবের কাছে কেউ যদি মন থেকে কিছু চায় তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। এটা দুপচে থেকে কত মানুষজন এসে এই কানস কূপে মানত করে গিয়ে সন্তান হানি ইন্ডিয়া পর্যন্ত থেকে ঘুরে আসছে। সন্তান হওয়ার পরে এখানে 3 বাস লোকজন নিয়ে এসে মুখে ভাত দিয়ে গেছে। এরকম অনেক অনেক মুসলিমরা কি করে এখানে মানত করে যায়, গিয়ে কি করে এখানে হচ্ছে আপনার অনেক মানে ফলমূল ওরা যা দিতেছে সেগুলো দিয়ে যায়। আমাদের গ্রামেরও একটা মহিলার সন্তান হয় না ওই পাশে বাড়ি, এখানে মানুষ করে কি হচ্ছে সন্তান হয়েছে। উনি আবার কি করছে, এখানে দেবী মায়ের সোনার জিনিস দিয়েছে। এগুলো অনেক কাহিনী রয়েছে। তো তারপরে উনি যেই কথা বলে সেই অনুযায়ী কাজ করে, যে এখানে মহাদেবের স্তব করে, বেহুলা স্তব করে মহাদেব ওনাকে বর প্রদান করে। আচ্ছা, করে ওনাকে বলে যে তুমি এই কানস কূপের জল, আর এগুলো কিন্তু ঔষধ, এগুলো যে গাছগুলো দেখতেছেন না, অনেক কবিরাজ এসে ঔষধ তুলে নিয়ে যায়, অনেক অনেক, আমরা তো চিনি না, এসে তুলে যায়। আপনাদের এখানে মহাস্থান থেকে পর্যন্ত কবিরাজ আসে, আর সেগুলো তুলে একবারে জোড়ায় গাট্টি করে নিয়ে যায়। এখানে ঔষধ, এই কূপের জল, আর এখানে কি ছিল, শিলপাটা ছিল। আচ্ছা, সেই শিলপাটাটাও তুলে নিয়ে গেছে। ওই শিলপাটাতে বাটিয়ে খাওয়াইয়ে ওনার স্বামীর প্রাণ ফিরে নিয়ে গেছিল। এটাই আমরা জেনে আসছি, আমাদের পূর্বপুরুষরা বলে গেছে। এটাই হচ্ছে আমাদের অনেক বড় কাহিনী কানস কূপের। এই যে আমার পেছনে যে কূপটা দেখতে পাচ্ছেন, এই কূপের কিন্তু এক সময় অলৌকিক কার্যকারিতা ছিল। সেই সময় কিন্তু আলট্রাসোনোগ্রাফি ওইগুলো ছিল না। তো এখানে এসে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে সেইগুলো কিন্তু তারা পরীক্ষা করত, এবং যে রেজাল্টটা এখানে আসতো সেটা 100% কিন্তু মিলে যেত। এখানে 2টা প্রাণী ছিল, একটা হচ্ছে শিং মাছ আর একটা হচ্ছে ব্যাঙ ছিল। এখানে ওই প্রেগনেন্ট যে মহিলা রয়েছে বা তাদের পরিবার এখানে এসে বাড়ি থেকে মুড়ি বা খই আনতো।
তো খই এনে এখানে যখন ছিটিয়ে দেওয়া হতো, যদি সেই খইটা কানস মাছে খাইতো তাহলে 100% সেটা ছেলেই হতো, আর যদি ব্যাং যদি খেত সেটা হয়ে যেত কন্যা সন্তান। এই কূপের ছিল এইরকম অলৌকিক যে ক্ষমতা, সেই ক্ষমতা। পাশাপাশি আরও আশ্চর্যজনক বিষয় ছিল যে এই যে যে গাছের গোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা শিল এবং পাটা ছিল, যেগুলো কিন্তু এখন যে মহাস্থান যে জাদুঘর রয়েছে সেখানে নাকি সংরক্ষিত আছে। এখানকার শিল পাটাতেই কিছু গাছগাছরার ওষুধ বেটে খাওয়ায়ে এখানে কিন্তু বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে জীবিত করে তুলেছিল। এটা সেই ঐতিহাসিক যে যোগীর ভবন। এখানে আছে শিব মন্দির, এখানে আছে দুর্গা মন্দির, এখানে রয়েছে কালী মাতার মন্দির, এখানে রয়েছে সর্পমঙ্গলার মন্দির, এই ধরনের কয়েকটা 5টা 6টা মন্দির এখানে রয়েছে। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা জায়গা। দেখেন বিশাল একটা কূপ, কিন্তু এই কূপেই ছিল সেই অলৌকিক কানস মাছ এবং ব্যাং, যেটাই তারপর থেকে এই জায়গার নাম হয়ে যায় কানস কূপ।